পহেলা বৈশাখ মানেই কিন্তু রঙিন উৎসব আর নতুন বছরের আমেজ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই উৎসবের শুরুটা হয়েছিল খাজনা আদায়ের মতো একটা একেবারে সাদামাটা প্রশাসনিক সমস্যা থেকে? চলুন এর পেছনের অবিশ্বাস্য ইতিহাসটা আজ জেনে নেওয়া যাক। হ্যাঁ, পহেলা বৈশাখের কথা উঠলেই আমাদের চোখে ভেসে ওঠে এর জমকালো শোভাযাত্রা আর নানান ধরনের সাংস্কৃতিক উৎসবের ছবি। কিন্তু এই সব কিছুর পেছনে যে গল্পটা আছে তার শুরুটা কিন্তু মোটেও এত রঙিন ছিল না, বরং এর শুরু হয়েছিল বহু শতাব্দী আগে মুঘল আমলের একটা বেশ জটিল সমস্যা থেকে। চলুন তাহলে সেই গল্পটাই শোনা যাক। ষোড়শ শতকের কথা, মুঘল শাসকরা বাংলায় এক অদ্ভুত প্রশাসনিক সমস্যার মুখোমুখি হলেন। সমস্যাটা কি ছিল? আচ্ছা দেখুন, সাম্রাজ্যের সব সরকারি কাজ চলত চান্দ্র হিজরি ক্যালেন্ডার ধরে, কিন্তু বাংলার কৃষি সেটা তো পুরোপুরি সূর্যের উপর নির্ভরশীল। ফলে খাজনা আদায়ের সময় আর ফসল তোলার মৌসুমের মধ্যে কোনোভাবেই মিল রাখা যাচ্ছিল না। একবার ভাবুন তো, কৃষকের ফসল ওঠার আগে যদি তাকে খাজনা দিতে বলা হয়, অবস্থাটা কি দাঁড়াবে? এই অমিলের কারণে কৃষক আর প্রশাসক মানে দুই পক্ষই কিন্তু বিরাট সমস্যায় পড়েছিল। এই বিরাট সমস্যার একটা সমাধান তো দরকার, তাই না? আর সেই সমাধানটা নিয়ে এলেন সম্রাট আকবর। তিনি সেই সময়ের বিখ্যাত জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজিকে দায়িত্ব দিলেন এমন একটা ক্যালেন্ডার বানানোর যা কিনা একদম ফসলের মৌসুমের সাথে তাল মিলিয়ে চলবে। আর এভাবেই জন্ম হল ফসলি সন বা ফসলের ক্যালেন্ডারের। ভাবা যায় ১৫৮৫ সালে চালু হওয়া এই ক্যালেন্ডারটা খাজনা আদায়কে একেবারে কৃষকদের জীবনের ছন্দের সাথে মিলিয়ে দিল। আর এই একটা প্রশাসনিক সমাধান থেকেই আজকের বাংলা নববর্ষের শুরু। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই নতুন ক্যালেন্ডারটা শুধু খাজনা আদায়ের দিনই বদলে দেয়নি, এটা জন্ম দিয়েছিল এক নতুন অর্থনৈতিক আর সামাজিক ঐতিহ্যের। আর সেই ঐতিহ্যটার নাম হল হালখাতা। পহেলা বৈশাখে হালখাতা খোলা মানে কিন্তু শুধু হিসাবের খাতা বদলানো না, এটা ছিল তখনকার গোটা সম্প্রদায়ের অর্থনীতির একেবারে মূল ভিত্তি। ব্যাপারটা ছিল একটা অসাধারণ বিশ্বাসের চক্রের মতো। কৃষকরা ফসল বিক্রি করে তাদের পুরনো ধার শোধ করতেন, আর ব্যবসায়ীরা সেই উপলক্ষে নতুন বছরের জন্য একটা পরিষ্কার খাতা খুলতেন। এইভাবেই কিন্তু পুরো কৃষি অর্থনীতিটা সচল থাকত, একদম নতুন বছরকে ঘিরে। আসলে এই প্রথার মূলে ছিল গভীর পারস্পরিক বিশ্বাস আর মানুষের সাথে মানুষের সম্পর্ক। শুধু টাকার লেনদেন না, একে অপরের উপর ভরসাটাই ছিল আসল। তো শতাব্দীর পর শতাব্দী ধরে এইভাবেই চলছিল সবকিছু। কিন্তু বিংশ শতাব্দীতে এসে পহেলা বৈশাখ শুধু একটা সামাজিক বা অর্থনৈতিক উৎসব হয়ে থাকল না, এটা হয়ে উঠল সাংস্কৃতিক প্রতিবাদের এক শক্তিশালী মাধ্যম। ১৯৬৭ সাল থেকে ঢাকার রমনা পার্কের বটমূলে ছায়ানট যে বর্ষবরণের আয়োজন শুরু করে, সেটা শুধু একটা সঙ্গীতানুষ্ঠান ছিল না, এটা ছিল পাকিস্তানি শাসকদের বাঙালি সংস্কৃতি দমনের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ কিন্তু অত্যন্ত জোরালো সাংস্কৃতিক প্রতিবাদ। আর এই প্রতিবাদের চেতনা, এই যে নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা, সেটাই একসময় রাজপথে নেমে এলো। জন্ম হল এক নতুন ধরনের শোভাযাত্রার, যা আজ আমরা মঙ্গল শোভাযাত্রা নামে চিনি। এর শুরুটা কিন্তু হয়েছিল যশোরে ১৯৮৬ সালে আনন্দ শোভাযাত্রা নামে। এরপর ১৯৮৯-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রছাত্রীরা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসাবে এটাকে ঢাকায় নিয়ে আসে। আর ১৯৯৬ সালে এটার আনুষ্ঠানিক নাম হয় মঙ্গল শোভাযাত্রা। দেখুন কিভাবে একটা স্থানীয় উৎসব ধীরে ধীরে জাতীয় পরিচয়ের অংশ হয়ে গেল। এই শোভাযাত্রার বিশাল বিশাল রঙিন পুতুল, মুখোশ আর বাঘ পাখির প্রতিকৃতিগুলো শুধু দেখতেই সুন্দর না, এগুলো আসলে আমাদের লোকশিল্পের প্রকাশ। এর মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ আর শান্তি ও ঐক্যের জন্য একটা সর্বজনীন আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়। তাহলে এই যে এত দীর্ঘ একটা ইতিহাস, এত বাঁক বদল, এর থেকে পয়লা বৈশাখের আসল অর্থটা কি দাঁড়ায়? এর সারমর্মটা হল, যা একদিন শুরু হয়েছিল সম্রাটের একটা প্রশাসনিক ফরমান হিসেবে, তা ধীরে ধীরে সাধারণ মানুষের সাংস্কৃতিক পরিচয় আর প্রতিরোধের এক জীবন্ত প্রতীকে পরিণত হয়েছে। এটা আমাদের ভাবতে শেখায়, তাই না? আমাদের প্রতিদিনের চেনা উৎসব আর ঐতিহ্যগুলোর আড়ালেও হয়তো লুকিয়ে আছে এমন আরও কত না বলা ইতিহাস, যা হয়তো আবিষ্কারের অপেক্ষায় আছে।